আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের ১৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ফারা বলল, আমাকে প্রতিবন্ধী বলছে। ফাজিল লোক একটা, আপনার বউ প্রতিবন্ধী। বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলল তাসফিন। বাঁকা এসে বলল, ঠিকই বলেছ, আমার বউ প্রতিবন্ধী। আরেক দফা থতমত খেয়ে গেল ফারা। এমা, সে নিজেই তো এই লোকটার বউ। গোলমাল হয়ে গেল না ব্যাপারটা? জিন্স প্যান্ট আর টি শার্ট বেডের উপর রেখে এগিয়ে এলো তাসফিন। জিন্স প্যান্ট হালকা টেনে উপরে তুলে এক হাঁটুতে ভর দিয়ে নিচে বসলো ফারার মুখোমুখি। তারপর বলল, মাই ডিয়ার বুকা ওয়াইফ, এভাবে নিজেকে প্রতিবন্ধী বলতে নেই সুইট হার্ট। চিকন নাগের ডোকা ফুলে উঠেছে ফারার। পারে না ভে করে কেঁদে দিতে। ভীষণ মজা পেল তাসফিন। তারপর বলল, আহারে তা মাই ডিয়ার ওয়াইফ, এভাবে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? এত বড় বেড থাকতে? তেতে উঠলো ফারা, চেঁচিয়ে উঠলো, তাতে আপনার কি? নিজের কাজ করুন না গিয়ে। তাসফিন বলল, হুশ, ডোন্ট সাউন্ড। চিৎকার করে কথা বলতে মানা করেছিলাম না? ফারা বলল, বলবো, ১০০ বার বলবো, দরকার পড়লে ১০০০ বার বল। কথার মাঝখানে থেমে গেল ফারা। তাকে থামিয়ে দিল তাসফিন শেখ। ঠোঁটে আলতো করে ঠুট ছুঁয়ে সেকেন্ডের মধ্যে সরে গেল। ফোন ফোন করে মাথা ঘুরছে ফারার। এটা কি হলো? এখন কি সে অজ্ঞান হয়ে যাবে? ফারা বলল, ছি, আপনি আমাকে। তাসফিন বলল, কি? দুষ্টুমির সহিত বলল তাসফিন। নিচের ঠোঁট নিদারুণ ভঙ্গিতে কামড়ে ধরে আছে। লজ্জায় লাল হয়ে আছে ফারা। তারপর বলল, আপনার ঠোঁট আমার কানের লতি ছুঁয়ে যায়। তাসফিন ফু দিয়ে বলল, পরের বার আমার ঠোঁট আপনার বডির প্রতিটি পার্ট ছুঁয়ে যাবে মিসেস শেখ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। তাসফিন চিরচেনা হাসকি টুনে বলল, আপনার টাইম শুরু, আর মাত্র ৪ রাত আপনার। এর পরের সবগুলো রাত কিন্তু আমার মিসেস শেখ। শেষের কথাগুলো বুঝতে অসুবিধা হলো না। লোকটা কিসের হিসাব কষে চলেছে? চট করে উঠে গেল তাসফিন। আলমারিতে প্যাকেট রাখতে রাখতে বলল, আপনার নেপকিনের প্যাকেট রাখলাম, আর কিছু লাগবে? ফারা বলল, ছি, আপনি শেষমেশ এসব। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। তারপর বলল, যেহেতু আপনি আমার, তাহলে আপনার সব জিনিসের খেয়াল তো আমাকেই রাখতে হবে সুখ। হিসেবটাও রাখতে হচ্ছে। আফটার অল এরপর আমার বাসর রাত। লজ্জায় লাল হয়ে আছে ফারা। তাসফিন একই ভঙ্গিতে বলল, বাসর সংকটে ভুগছি ম্যাডাম, এবার তো বাসরটা করতে দাও। আর এদিকে সন্ধ্যাটা শুরু হয়েছে এক ধরনের শান্ত আলোয়। সূর্যটা তখনও পুরোপুরি অস্ত যায়নি। আকাশের পশ্চিম কোণে লাল কমলা রঙের খেলা। চারপাশটা একটু একটু করে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিন্তু বাতাস যেন এক ধরনের ঠান্ডা প্রশান্তি। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। দূর থেকে শোনা যাচ্ছে মৃদু সুরের আজানের ধ্বনি। রাস্তার ধারে গাছের পাতা দুলছে হালকা বাতাসে। পাশের চায়ের দোকান থেকে উঠে আসছে কড়া লাল চায়ের গন্ধ। কিছু মানুষ অফিস থেকে ফিরেছে ক্লান্ত মুখে। কেউ আবার হেঁটে বেড়াচ্ছে প্রিয় কারো হাত ধরে। শান্ত নির্ভর এক মুহূর্ত। একত্রে সবাই নিজ নিজ কক্ষে নামাজ শেষ করে ফারা, নূপুর, ঝুমুর আর স্নেহা। রুবেনা শেখ নেই বাড়িতে, সাথে রিজওয়ান শেখও। আজ রাইমা শেখের বাবার বাড়িতে গেছেন তারা। ওখানে কিছু একটা নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা বসার ঘরে আড্ডা জমেছে। আড্ডাতে সামিল হয়েছে আরিয়ান এবং নিহাল দুজনেই। ওদের ফারা আসতে বলেছে। সেদিন যাওয়ার পূর্বে দুজনে এসে ফারাকে সরি বলেছে। মেয়েটা ভয় পেয়েছিল। তবে আরিয়ান আর নিহালের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। নূপুর চায়ের ট্রে নিয়ে আসছে, তার সাথে রয়েছে ঝুমুর। ফারা চুপচাপ সোফায় বসে আছে। কি করবে? তার কোমরে কতটা ব্যথা। তাসফিন বিকেলে আসার পর থেকে ঘুমাচ্ছে। লোকটা কি, হ্যাঁ, কেমন কাজ করে কিছুই বুঝতে পারে না ফারা। তারপর বলল, তা তোমার লেফটেন্যান্ট সাহেব কোথায় ফারা? নিহালের প্রশ্নে নাক কুচকে নাই ফারা। আরিয়ান টিপুনি কেটে বলল, বেটা ঘুমাচ্ছে। আহারে কি কষ্ট। ফারা হতাশ কণ্ঠে বলল, ওই পচা মানুষের নাম নিও না। আমাকে বলো আমি নাকি প্রতিবন্ধী। চোয়াল ঝুলে গেল আরিয়ানের। তারপর বলল, বলো কি? ফারা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার খচ্চর বন্ধু আমাকে এটাই বলেছে। নিতান্তই আমি ভালো মানুষ বলেই কিছু বললাম না। আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখিয়ে দিত মজা। তারপর হঠাৎ কেউ বলল, তাই নাকি ম্যাডাম? কণ্ঠস্বর খুব চেনা ফারার। বিদ্যুৎ বেগে মাথা ঘুরিয়ে তাকালো ফারা। সুদর্শন যুবক তার সামনে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল বিকেলে ঘটে যাওয়া অপ্রত্যাশিত সেই ঘটনা। তাসফিনের পুরুষ্ট ঠোঁট দুটো। ভাবতেই শরীর কেঁপে উঠছে ফারার। ভাবলেশীন ভাবে এগিয়ে এসে ধপাস করে সোফাতে বসে পড়ে তাসফিন। নূপুর এগিয়ে এলো। তারপর বলল, এই যে সবার জন্য চা, ভাইয়ের জন্য কফি। নূপুর সবগুলো চায়ের কাপ এগিয়ে দিল। নিহালের কাছাকাছি যাওয়া মাত্র কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে। চোখাচোখি হয় দুজনের। নিহাল অস্বস্তিতে আন্দাজ করতে পেরে নিজেই চায়ের কাপটা তুলে নিল চুপচাপ। চুমুর নাস্তাগুলো দিয়ে যাচ্ছে। এদিকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নেমে আসছে স্নেহা। স্নেহাকে দেখে আশ্চর্য হয় আরিয়ান। ভ্রুকুটির করে তাকালো সে। তারপর বলল, আরে বাস ওইটাকে। থেমে গেল স্নেহা। তারপর বলল, ও আমার গাধি নাম্বার 1 বোন। ফারার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল স্নেহা। তারপর বলল, ওরে ফেলটুস কুমারী, আমি গাধি, তুই গাধি। ফারা বলল, তুই খ20। স্নেহা বলল, তুই খ20। ফারা বলল, তুই আস্ত বলদা। স্নেহা বলল, তুই আস্ত বলদ। দুই বোনের ঝগড়াকে হু হু করে হেসে উঠল সবাই। তাসফিন বরাবরের মতো ঠোঁটে ঠোঁট চেপে তাদের কাণ্ড কারখানা দেখছে। নূপুর এসে গাল টেনে দেয় ফারা। তারপর বলল, পাগলি। তৎক্ষণাৎ আগমন ঘটে মাহিরের। নূপুরের বদলে গিয়ে বসলো ফারার কুলে। তার চায়ের কাপটা নিয়ে নিল আলগোছে। ফারার কাপে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। নূপুর কাপগুলো নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল ফের। আরিয়ান ফিসফিস করে বলল, নিহাল, তোর মনে হয় না এবারে আমার বিয়ে করা উচিত? নিহাল একইভাবে ফিসফিসিয়ে বলল, তোর আদৌ মুসলমানি হয়েছে তো? চোখের কালোমণি দুটো এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে আরিয়ানের। তারপর বলল, নাওজুবিল্লাহ, কি কস বন্ধু? ছি, তুই এটা কইতে পারলি?
নিহাল বলল, না না, আগে চেক করতে হইব তুই বড় হয়েছিস কিনা, না হলে কেউ তার মেয়ে তোর কাছে বিয়ে দিবে কেন। দাঁত কটমট করে তাকালো আরিয়ান। 32 পাটি রাত বের করে হাসলো নিহাল। হাসতে গিয়ে ঘটলো বিপত্তি। চায়ের কিছু অংশ পড়ে গেল শার্টের উপরে। তারপর বলল, ওহ শিট। আরিয়ান বলল, হ্যাঁ হ্যাঁ, আরো হাসসালাম। নাক ফোলালো নিহাল। ফারা ওদের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠলো। নিহাল উঠে গেল। তৎক্ষণাৎ বাথরুমে যেতে হবে তাকে। কিছুটা যেতেই বেরিয়ে এলো নূপুর। উপরে রুমের দিকে এগোচ্ছে সে। নিহাল বাথরুম থেকে বের হওয়া মাত্রই মুখোমুখি হলো দুজনে। তবে কেউ কারোর সাথে কথা বললো না। নূপুর জোরপূর্বক হাসার চেষ্টা করলো। পাশ কাটিয়ে চলে গেল রুমের দিকে। চাপা দীর্ঘশ্বাস ফেললো নিহাল। আর এদিকে রাত গভীর হয়েছে। আকাশ যেন কষ্টের চাদরে নিজেকে মুড়ে রেখেছে। নিস্তব্ধতার মাঝে ফারা নিঃশ্বাসের শব্দটুকু ভারী শোনাই। কোমরের টান ধরে আছে। যন্ত্রণাটা হালকা নয়, কিছুটা নিঃশব্দ, কিছুটা চিৎকারের মতো। প্রতিটা নড়াচড়ায় ব্যথা যেন তীক্ষ্ণ ছুরির মতো গেঁথে যায় তার শরীরে। ঘরের প্রতিটি জিনিস আজ বিষাক্ত মনে হয়। আলোটা বেশি তীক্ষ্ণ, বাতাসটাও বেশি ভারী, এমনকি নিজের ছায়াটাও অচেনা লাগছে। ফারা চোখ বন্ধ করে শান্তি খুঁজে পায় না। সে যেন এক বিষণ্ণতায় এক গাঢ় অরণ্যে আটকে গেছে, যেখানে শরীর আর মন দুটোই ক্লান্ত, দুটোই ভারী। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। ফারা এক পলক ফিরে দেখলো তাকে। চোখাচোখি হয় দুজনের। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। চঞ্চল কিশোরীকে আজকে ম্লান দেখাচ্ছে কেন? দৃষ্টি ফিরিয়ে নিল ফারা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাসফিন। ফারা একই ভঙ্গিতে শুয়ে আছে, কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখা। তাসফিনের অস্তিত্ব অনুভব করতে পারছে ফারা। এদিক সেদিক হাঁটছে সে, ড্রয়ার খুলে কি যেন নিচ্ছে। ফারা উঠে দেখার চেষ্টা করলো না। হুট করে কারেন্ট চলে গেল। ইদানিং কারেন্ট অনেক সমস্যা করছে। তবে জেনারেটর থাকায় খুব একটা সমস্যা হলো না। তীব্র লাইটের আলোয় বিরক্ত হলো ফারা। নিরেট স্বরে বলল, লাইটটা অফ করে দিন না। তাসফিন ফট করে লাইটটা অফ করে দিল। পুরো কক্ষটি অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তের মাঝে। টিম টিম রাস্তার ধারে ল্যাম্পপোস্টের মৃদু আলো আসছে এবারে। ফারা বাদিকে শোয়ার কারণে চোখে লাগছে না তার। কোমরে কারো স্পর্শ পেতেই আটকে উঠে সে। হাত চেপে ধরলো তড়িৎ। তারপর বলল, কি হলো দেখতে দাও। থতমত খেয়ে গেল ফারা। কি দেখবে এই লেফটেন্যান্ট? ফারা বলল, মানে? তাসফিন বলল, বুদ্ধু। বেনুনি টেনে দিল তাসফিন। এটা বুঝি তার অভ্যাস হয়ে গেছে। উফ শব্দে নাক কুচকে নেই ফারা। কোমরের উপর থেকে জামা সরিয়ে নিল তাসফিন। তারপর বলল, খুব ব্যথা কি? ফারা বলল, কষ্ট হচ্ছে খুব। কাতর কণ্ঠে জবাব দেয় ফারা। আন্দাজ করতে পারছে তাসফিন ঠিক কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। অবশ্য পাওয়ারই কথা। চঞ্চল সে, একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতেই চায় না। তাসফিন বলল, একটু জামাটা তুলতে সাহায্য করো আমাকে। হাত দুটো কাঁপছে ফারার। লজ্জা ভয়ে এক মিশ্রণ অনুভূতি। তারপর বলল, তো থাক, লাগবে না। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অন্ধকারেও তো বেশ বুঝতে পারছে ফারা। নৈশব্দে হাতটা সরিয়ে দিল সে। পরম আদরে সযত্নে কোমরে মালিশ করে দিচ্ছে তাসফিন। পুরুষের যন্ত্রণা যেমন পীড়া দেয়, তার ভালোবাসা মারাত্মকভাবে সুখ দেয়। সুখের একাংশ বুঝি ফারা পেয়ে গেছে হয়তোবা। তাসফিন বলল, সুখ? ফারা বলল, জি। তাসফিন বলল, আমি যদি একটু গভীরভাবে তোমাকে ছুঁই, আমাকে নিতে পারবে? স্তম্ভিত ফারা। স্তব্ধতা যেন আচ্ছন্ন করলো চারপাশ। ফারার নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছে নিজের বুকের ভেতরে। তাসফিনের প্রশ্নটা তার হৃৎপিণ্ডে ঝড় তুলে স্নিগ্ধ, অথচ প্রকাশ্যে ঝড়ের অভিজ্ঞতা বাকরুদ্ধ সে। তাসফিনের আঙুলগুলো কোমল অথচ দৃঢ়। ভালোবাসার স্পর্শে চুয়ে পড়েছে এক অদৃশ্য আগুন, যা পুরাই না, বরং উৎস করে। সেই উৎসতায় ফারা সমস্ত গলিয়ে যেতে চায়। তবুও কোথায় যেন এক দ্বিধা, এক আলো অন্ধকারের লুকোচুরি খেলা। সে তাকায় তাসফিনের চোখে তীব্র কিন্তু ভালোবাসায় ভরা সেই দৃষ্টিতে। সময় যেন থেমে থাকে এক মুহূর্তের জন্য। ফারা বুঝে যায়, এই ছেলেটি শুধুই তার শরীর চায় না, সে চায় তার আত্মা, তার সমর্পণ, তার নিঃশর্ত বিশ্বাস। তার ঠোঁট কেঁপে উঠে। কলাস্বর নিস্তব্ধতায় ভেতরে নিভু নিভু প্রদীপের মতো। তারপর বলল, আপনার ছোঁয়া কি কেবল শরীরের জন্য? তাসফিন মৃদু হাসে। সেই হাসিতে ছিল প্রতিশ্রুতি, ছিল আশ্বাস। তারপর বলল, তোমাকে ছুতে চাই, কারণ তোমাকে উপলব্ধি করতে চাই। তোমার মন, তোমার কাঁপুনির ভাষা পড়তে চাই। ফারার চোখ ভিজে ওঠে অজান্তেই। ভালোবাসা যদি এতটা গভীর হয়, তবে ভয় কোথায়? সে ধীরে হাত রাখে তাসফিনের হাতে। চোখ নামিয়ে বলল, আপনার ছোঁয়া যদি আমি ধ্বংস হই, তাও সেই ধ্বংস আমার পূর্ণতার। তাসফিন তার দিকে এগিয়ে আসে নিঃশব্দে, নরম স্রোতের মতো। ফারা চোখ বন্ধ করে প্রস্তুত হয় এক অনন্ত অনুভবের জন্য। কানে ক্ষীণ ব্যথা অনুভব করলো ফারা। তারপর বলল, ইস, এত দুষ্ট কেন তুমি? চোখ মেলে তাকালো ফারা। লোকটা তাকে বোকা বানালো। তারপর বলল, কি হলো ব্যাপারটা? ছটপট বিছানায় লম্বালম্বি হয়ে শুয়ে পড়লো তাসফিন। তারপর বলল, মাথা থেকে ঝেড়ে ফেলো সবকিছু। সামনে পরীক্ষা না, মনটা পড়াই দাও। কোমরের ব্যথা সাইডে রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো ফারা। ফাজিল লোক, কত নাটক করে, সবসময় তাকে বোকা বানায়। বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে ফারা। আকস্মাৎ অনুভব করলো তার কোমরের শক্ত হাতের চাপ। বিদ্যুৎ বেগে চমকে উঠে সে। ফিসফিসিয়ে বলল, তুমি কি চাও আমি উল্টোপাল্টা কিছু করি, তাও আবার এই অবস্থায়? লজ্জায় নাক ফুলে ওঠে ফারার। নত হয় মস্তক। ফের শুনতে পেল, আর 4 রাত কিন্তু আপনার, এরপরে সবগুলো রাত আমার। দুহাতে কান চেপে বসে রইল ফারা। ইস, কি লজ্জা। আর এদিকে কিচেনে লাইট জ্বলছে। নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য। ঢুকে দেখতে পেল ঝুমুরকে। তারপর বলল, কি ম্যাডাম, রাতে চুপি চুপি রান্না করে খাবার চুরি করছো নাকি? আকস্মাৎ এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ঝুমুর। তারপর বলল, একদম উল্টাপাল্টা বলবে না। তুমি জানো আমি চুরি করতে এসেছি। হেসে ফেলল নবীন। তারপর বলল, দেখে তো তাই মনে হচ্ছে।
ঝুমুর বলল, তাহলে তুমি আস্ত বোকা। নবীন বলল, আচ্ছা তাহলে তুমি বলো কেন এসেছো? ঝুমুর বলল, তুমি যে জন্য এসেছো আমিও সেটার জন্য এসেছি। ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল। নবনী খুব ফিসফিসিয়ে বলল, তেলাপোকা তেলাপোকা। মুখ বাঁকালো ঝুমুর, তার ছেলে হাসি টেনে বলল, ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। নবীন অস্থির কণ্ঠে বলল, আরে সত্যি বলছি। খুব একটা পাত্তা দিল না ঝুমুর। দীর্ঘশ্বাস ফেলল নবীন, স্পষ্টভাবে জানিয়ে দিল, মাইয়া মানুষ একটু বেশি বুঝে। আকস্মিক গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঝুমুর, জামার ভেতর কি ওটা? নিস্তব্ধ রাত, চারিদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে। বাতাস থমকে আছে, গাছের পাতাগুলো পর্যন্ত নিস্তেজ। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক পাখির মতো ছুটে আসে ঝুমুরের কণ্ঠ। নবীন তার মুখ চেপে ধরে, যেন যেন ঝুমুরের চিৎকার আবার বাতাসে ভেসে না যায়। কিন্তু তার অগোচরে ঝুমুরের পিঠে কোথায় যেন এক অদৃশ্য এক অনুভূতি ঢুকে যায়, এক ধরনের অস্বস্তি, যা স্পষ্ট না হলেও অস্বাভাবিকভাবে শরীরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। কিছু একটা অদ্ভুত যেন তার জামার ভেতর কুচিয়ে চলেছে। প্রথমে সে মনোযোগ দেয় না, কিন্তু তারপর এক পাঁজর কাঁপানোর মতো অনুভূতি। তেলাপোকাটি যেন পিঠের সাথে খেলতে খেলতে এক অদৃশ্য স্রোতের মতো নিচে নামে। ঝুমুরের শরীরের ভেতর যেন মুহূর্তের জন্য থেমে যায়। তেলাপোকা তার কোমল ত্বকে স্পর্শ করে কোনো জাগতিক প্রলেপ রেখে যাচ্ছে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। শরীরের ভেতর এক প্রচন্ড অস্বস্তি সৃষ্টি হয়, ঝুমুরের শরীর কাঁপে। আর তার হাত শক্ত করে নবীনের হাত ধরে। নবীন কিছু বুঝে উঠতে না পারলেও ঝুমুরের চোখে তীব্র আতঙ্ক। চোখের কোণে যেন এক অন্ধকার আশ্রে পড়ে। সে জোরে চিৎকার করতে চায়, কিন্তু নবীনের হাতের দৃঢ় চেপে ধরায় কিছুতেই শব্দ বের হয় না। তেলাপোকাটি চলাচল যেন রাতের অন্ধকারে একটি গাঢ় রহস্য। তাও যদি এই মুহূর্তে তার প্রতিটি চড়াও হতে পারে, তবে আর কি। সেই ছোট্ট অশুভ প্রাণী মুহূর্তেই হয়ে উঠেছে এক আতঙ্কের ছায়া, যা স্বাভাবিকতার সব রেখা ছিন্ন করে ফেলে। ঝুমুর কাঁপতে কাঁপতে বলল, নবীন, তেলাপোকা আমার ভেতর। কণ্ঠে যেন কোনো শক্তি নেই, কেবল নিঃশ্বাসের ভরা এক অপ্রতিরোধ্য আতঙ্ক। নবীন তৎক্ষণাৎ জামার ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনে তেলাপোকাটিকে, আর ঝুমুরের শরীরে আবারও জীবনের স্পর্শ ফিরিয়ে দেয়। বিদ্যুৎ গতিতে দূরে সরে গেল নবীন। অপরাধী কণ্ঠে বলল, আমি দুঃখিত ঝুমুর, তোমার অনুমতি না নিয়ে ওভাবে তেলাপোকা বের করেছি। তুমি চিৎকার করবে আর ভয়ও পাচ্ছিলে, আমি সত্যিই দুঃখিত। সরি, ক্ষমা করো আমাকে। নবীন এক মুহূর্ত অপেক্ষা করলো না, চুপচাপ বেরিয়ে গেল কিচেন থেকে। না হলো তার শান্তির পানি নেওয়া। ঝুমুর ঠাই দাঁড়িয়ে আছে। লোকটাকে ভুল বুঝেছে ঝুমুর। লোকটা তো প্রথমেই বলেছিল তেলাপোকা, কিন্তু ঝুমুর গুরুত্ব দেয়নি আর তাকে হেল্প করেছে, একদমই বাজেভাবে ছয়নি। নবীন কেন নিজেকে অপরাধী ভাবছে? ঝুমুরের উচিত নয় কি তার সাথে কথা বলা? অবশ্যই উচিত। সকাল সকাল ঝুমুর চেয়েছিল নবীনের সাথে কথা বলতে, কিন্তু নবীন তাকে এড়িয়ে গেছে। ঝুমুর বিষয়টি বুঝতে পেরেছে। অবশ্য তার দোষ নেই, প্রথম থেকে ঝুমুর নবীনের সঙ্গে খুব বাজে আচরণ করে। হয়তো সেই জন্যই সে ভাবছে কালকে রাতের বিষয়টি নিয়ে তাকে কিছু কথা শোনাবে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।